ঠিক আছে। স্যার আমি স্যার প্রথম থেকে ছিলাম না তো স্যার, এখন কি ক্লাসটা এখন থেকে রেকর্ড হচ্ছে? আচ্ছা, প্রথমে স্যার অসুবিধা নাই, ক্লাস বেশিক্ষণ হয়নি, 2-3 মিনিট। তাহলে আমরা যেটা বলছিলাম যে তাহলে ইউজেটি এবং ডায়োড এবং ট্রানজিস্টর এর মধ্যে যে সাদৃশ্য এবং যে ইয়েগুলো আমরা দেখলাম, পার্থক্য যেগুলো আছে সেগুলো আমরা দেখলাম। তাহলে এখন ইউজেটির কনস্ট্রাকশনটা আমরা দেখি, কারণ আমরা এর আগে থাইরিস্টরের কনস্ট্রাকশন দেখছি, এসসিআর এর কনস্ট্রাকশন দেখছি, তাই না? তারপরে ট্রানজিস্টরেরও দেখছি যে 3টা লেয়ার হবে পিএনপি। তাহলে এর কনস্ট্রাকশনটা কি হবে? যদি একটা ইউজেটি তৈরি করতে হয় তাহলে সর্বপ্রথম একটা এন টাইপ বার নিতে হবে। এই দেখো একটা এন টাইপ বার দেখা যাচ্ছে, এই যে পুরো এই অংশটুকু কি একটা এন টাইপ বার। তোমাকে বুঝতে পারছো এই পুরো অংশটুকু কি এন টাইপ? এন টাইপ বার। এন টাইপ বার। তাহলে এন টাইপ কিভাবে তৈরি করা যায়? তাহলে আমরা জানি যে একটা পিওর সিলিকনের ভিতরে যদি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা অ্যাড করি, কি ইম্পিউরিটি? পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যদি অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে এন টাইপ। সেটা হয়ে যাবে এন টাইপ। এখন মনে করো একটা পিওর সেমিকন্ডাক্টর সিলিকন অথবা জার্মেনিয়াম যাই হোক না কেন, পিওর সেমিকন্ডাক্টর, এটার কন্ডাক্টিভিটি কেমন থাকে? তাহলে সেমিকন্ডাক্টর বোঝাই যাচ্ছে যে কন্ডাক্টর হচ্ছে রেজিস্টিভিটি অনেক বেশি থাকে, তাই না? অর্থাৎ কন্ডাক্টর হচ্ছে এর কন্ডাক্টিভিটি অনেক কম হবে পিওর সেমিকন্ডাক্টর, তাই না? তাহলে এই হ্যাঁ, তাহলে কন্ডাক্টিভিটি অনেক কম হবে কারণ এটা সেমিকন্ডাক্টর, মানে কন্ডাক্টর না। কন্ডাক্টর হলে তার কন্ডাক্টিভিটি অনেক বেশি। এখন যদি এই পিওর সেমিকন্ডাক্টরের ভিতরে আমরা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অথবা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যাই বলি, কিন্তু আমরা যেহেতু একটা এন টাইপ বার করছি তাহলে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটির কথাই বলি। পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি যদি অ্যাড করি তাহলে এর কন্ডাক্টিভিটি বাড়বে না কমবে? তাহলে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করার সাথে সাথে কি হয়? একটা ফ্রি ইলেকট্রন, একটা অ্যাটমের সাথে যদি আমরা করি তাহলে কি হবে? একটা ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যাবে, তাই না? ইলেকট্রন, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ক্যারিয়ার বেড়ে যাবে। যদি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করি তাহলে এন টাইপের ভিতরে কি বেড়ে যাবে? ক্যারিয়ার বেড়ে যাবে। যদি ক্যারিয়ার বেড়ে যায় তাহলে তার রেজিস্টিভিটি কি হবে? রেজিস্টিভিটি কমে যাবে। রেজিস্টিভিটি কমে যাবে, কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে এই যে এন টাইপ ম্যাটেরিয়াল, এই এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তাহলে একটা বিষয় একটু তোমরা মাথায় রাখো, সেটা হচ্ছে যে যদি কোনো সেমিকন্ডাক্টরের ভেতরে আমরা এই ইয়ে করি, কি বলে, যদি ইম্পিউরিটি অ্যাড করি বা ক্যারিয়ার যদি বাড়াই দেই তাহলে তার রেজিস্টিভিটি কি হবে? কমে যাবে। তার মানে তার রেজিস্টিভিটি নির্ভর করছে কার উপরে? যে আমরা ক্যারিয়ারের উপরে স্যার। ক্যারিয়ার কত দিচ্ছি, অর্থাৎ ফ্রি ইলেকট্রন কত আছে, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি কত অ্যাড করছে, অথবা অন্য কোনো ভাবে ক্যারিয়ার যদি আসে তাহলে সেক্ষেত্রে রেজিস্টিভিটি কমে যাবে না বেড়ে যাবে? রেজিস্টিভিটি কমে যাবে, তাহলে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। তার মানে আমরা যে এন টাইপ ম্যাটেরিয়ালটা দেখছি, এই ম্যাটেরিয়ালকে যেহেতু এটা আমরা মনে করছি যে এই যে এন টাইপ ম্যাটেরিয়াল, এটাকে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি সমভাবে এই পুরোভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে পুরো এন টাইপ বারের মধ্যে। তাহলে কি হবে? এই এন টাইপ বারকে তুমি কি এটা কল্পনা করতে পারো না যে এটাকে আমরা একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রেজিস্টর হিসেবে বিবেচনা করতে পারি না? পারি না? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রেজিস্টর কেন? কারণ যখনই পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি আমরা অ্যাড করে দিচ্ছি তখন তার রেজিস্টিভিটি কমে গেছে। তার রেজিস্টিভিটি কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে এই পুরো ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালকে আমরা একটা রেজিস্ট্যান্স হিসাবে বিবেচনা করতে পারি। কথা বোঝা যাচ্ছে? এবং এই রেজিস্ট্যান্সটা ভ্যারি করতে পারে যদি আমরা এই এন টাইপের ভিতরে ইম্পিউরিটি আরো অ্যাড করি অথবা ক্যারিয়ার বৃদ্ধি করি কোনোভাবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এটা যদি আমরা এখন একটা ইকুইভ্যালেন্ট, আর তারপরে কি করলাম, এই এন টাইপ বারের মধ্যে একটা পি টাইপ আমরা ডিফিউজ করে দিলাম। কি করে দিলাম? পি টাইপ ডিফিউজ করে দিলাম। তোমরা তো এর আগে সম্ভবত ভিএলএস এ পড়ে ফেলছো, অবশ্য ফ্যাব্রিকেশন এখনো আসেনি হয়তো। তাহলে এই এন টাইপ বারের মধ্যে কিভাবে পি টাইপ আমরা একটা ডিফিউজ করতে পারি, এর জন্য অনেক ধরনের টেকনিক আছে। ডিফিউশন টেকনিক আছে, আয়ন ইমপ্ল্যান্টেশন টেকনিক আছে, বোম্বার্ডিং করে ইলেকট্রন ইয়ে দিয়ে যায়, পি টাইপ ম্যাটেরিয়াল ঢুকাই দেওয়া যায়, মানে পি টাইপ ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে দেওয়া যায়। ওইভাবে করে এখানে একটা পি টাইপ তৈরি করে ফেললাম। এন এর ভেতরে কি তৈরি করে ফেললাম? পি টাইপ। তাহলে এইটা হয়ে গেল ইমিটার, এটা হয়ে গেল বেজ 1, আর এই সাইডটা হয়ে গেল বেজ 2। তাহলে এটা যেহেতু পি টাইপ আর এইদিকে সবই এন, তাহলে কি পি এন জাংশন তৈরি হবে না হবে না? হবে স্যার। তাহলে এইদিকে পি এইদিকে এন, তাহলে এইদিকেও একটা পি এন জাংশন তৈরি হচ্ছে, আবার এইদিকে পি এইদিকে এন, এইদিকেও একটা পি এন জাংশন তৈরি হচ্ছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে দুই দিকে তাহলে তো এটা এনপিএন। এনপিএন, কিন্তু কথা তো ঠিক, এটা তো ট্রানজিস্টরই তোমাদেরকে যেটা বলছিলাম, কিন্তু এটা ইউজ করা হবে শুধুমাত্র, এটা ইউজ করা হবে, এটা ইউজ করা হবে এইটা আর এই জাংশন, এই দুটো জাংশনকে ব্যবহার করা হবে। কথা বোঝা যাচ্ছে? কি ব্যাপার, এটা কি সমস্যা?
শুধুমাত্র এই জাংশন, এই ইমিটারের এই জাংশন আর বেজ ওয়ান, এইটুকু শুধু ব্যবহার করা হবে, এইটাকে ব্যবহার করা হবে না। তার মানে তুমি কয়টা জাংশন ব্যবহার করলে? স্যার একটা। একটা। এই কারণে একটা। এটা নাম হয়েছে ইউনি জাংশন ট্রানজিস্টর। বোঝা যাচ্ছে না যাচ্ছে না এখন? স্যার বলতে আচ্ছা, ভেরি গুড। না, এটা বড়ই ডিস্টার্ব করছে, এটা প্রক্সি রিডারটা থাকা দরকার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা যদি আমরা এখন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করি, তাহলে এই যে পুরো এন টাইপ বার, এটাকে আমরা কি কল্পনা করছিলাম একটু আগে, কি কনসিডার করছিলাম? রেজিস্টিভিটি স্যার। রেজিস্ট্যান্স হিসাবে বিবেচনা করছিলাম। তাহলে এদিকে ইমিটার, এদিকে বেস টু, এদিকে বেস ওয়ান। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ড্র করি, তাহলে এইভাবে লেখা যেতে পারে, এটা ইমিটার, আর এদিকে পি আর এদিকে এন, তাহলে পি এন জাংশন তৈরি হচ্ছে না, হচ্ছে না, এদিকে পি এদিকে এন। তাহলে পি এন জাংশন যদি তৈরি হয়, তাহলে এখানে এটাকে একটা ডায়োড হিসেবে বিবেচনা করা যায়। এখানে এই যে পি টাইপ ম্যাটেরিয়াল যেটা আছে, এইটার সাথে এইদিকে সব এন, তাহলে কি পি এন, পি এন মানে কি, এটা একটা ডায়োড কিনা? একটা জাংশন হ্যান্ড এই একটা ডায়োড, ডায়োড। এক ডায়োড, এই জন্য ওইটাকে ডায়োড রূপে আমরা বিবেচনা করছি। আর ওপরে, আচ্ছা, এই পয়েন্ট থেকে এই পি এর ওপরের অংশটুকু, পি এর নিচের অংশটুকু, তাহলে পি এর ওপরের অংশটুকু একটা রেজিস্ট্যান্স, পি এর নিচের অংশটুকুকে আরেকটা রেজিস্ট্যান্স, এবং পি এর এই অংশটাকে দেখো ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে দেওয়া হয়েছে। কেন? কারণ এখানকার রেজিস্টিভিটি বাড়া কমা করতে পারে ক্যারিয়ার উপরে ভিত্তি করে, এটাও করতে পারে, কিন্তু যদি আমরা এইটুকুর ভেতর দিয়ে কোনোভাবে ক্যারিয়ার বাড়া কমা করাতে পারি, তোমরা দেখবে একটু পরে, তাহলে দেখবে যে এখানকার রেজিস্ট্যান্স কম বাড়া করবে। এই কারণে এই অংশটাকে আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে দেখানো হয়েছে। কথা বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, এটা হলো একটা সুইচিং ডিভাইস যেটা আমরা করতে যাচ্ছি, ইউজেটি, ইউনি জাংশন ট্রানজিস্টর। এটা কি ডিভাইস? সুইচিং ডিভাইস। কথা বুঝতে পারছো? সুইচিং, একটু পরে তোমরা দেখবা যে এটার বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে একটা। আচ্ছা, তোমাদের ক্লাস কয়টা? 12টার পরে আসছে কোনো ক্লাস? আমরা জি একটু স্যার। আধা ঘন্টা 12টা একটু, থেকে ল্যাব আছে স্যার আমাদের। হ্যাঁ, কয়টা থেকে? 12টা থেকে স্যার। 12টা থেকে। আচ্ছা, আমরা একটু টানবো আর কি, ওই 12টা 15-20 বা এই সময় ছাড়বো তোমাদেরকে। এদিকে একটু লেট হয়ে গেছে তো, কারণ আমি আবার ইউনিভার্সিটিতে আসতে আসতে লেট হয়ে গেছে। কথা বুঝলে? স্যার 12টা আচ্ছা, থেকে এমনি তো আমার ক্লাস কথা, দিয়ে দিচ্ছে স্যার। কোন স্যার? স্যার রশিদ স্যার। স্যার আমাদের তো স্যার মাত্র 3-4 দিন আছে, যদি 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়, তো পরীক্ষা কি স্যার পিছাবে না? 1 তারিখ থেকে পরীক্ষা হবে স্যার। বিকালে নিতে তাই তো পারেন হবে। স্যার 1 তারিখ থেকে যদি পরীক্ষা হয়, তাহলে আমাদের হাতে আছে 3 দিন, সব মিলিয়ে 3 থেকে 4 দিন। এটা হ্যাঁ, কিভাবে সম্ভব স্যার? আমরা তো স্যার এখন তাই অনেকে এটা স্যার আমি কি বলবো? পেমেন্ট ক্লিয়ার করতে পারে নাই, তারপরে রেজিস্ট্রেশন করতে পারে নাই, প্লাস আমি এটা কি বলবো বলো, এটা তোমরা কথা বলে দেখতে পারো। এমনি স্যার আপনার পক্ষ থেকে মানে কি মানে কোনো কিছু আছে, ইনফরমেশন আছে না, কিনা? কোনো ইনফরমেশন বলতে আমাদেরকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে 1 তারিখ থেকে পরীক্ষা হবে। আমিও একটু আশ্চর্য হয়েছে, কারণ আমার যদিও ক্লাস শেষ, আর হয়তো আজকে লেকচার দিলে শেষ হয়ে যাবে, কারণ আমরা হয়তো আগায় গেছি। কিন্তু আমি জানি না অন্যান্য স্যারদের ক্লাসের কি অবস্থা, ভিএলএসআই বা অন্যান্য কোর্সের কি পরিস্থিতি, তা অবশ্যই জানি না। আমরা তো যে মাঝখানে একদিনে যে কারেন্টের জন্য ক্লাস নিতে পারলাম না, ওগুলো রিকভার করা হয়নি। যদি করা হতো তাহলে তো শেষ হয়ে যেত ক্লাস। জি জি স্যার। স্যার আমি তো স্যার আপনার ক্লাসে নিয়মিত ছিলাম, কিন্তু মাঝখান দিয়ে হলো কি স্যার, একদিন আমার কাছে তো ইন্টারনেট ছিল না, তো হঠাৎ করে ক্লাস কারেন্ট চলে যাওয়ার কারণে আমি ওই ক্লাস আর করতে পারি নাই, যার কারণে অনেকগুলো ক্লাস আমার জমা হয়ে গেছে। এখন এগুলো দেখতে দেখতে তো অন্তত পক্ষে আমার কিছু সময় লাগবে এখন স্যার, এই জন্য আর কি। এখন এখানে তো আমাদের কিছু করার নেই, এটা তো উপর থেকে ডিসিশন হয়েছে। কথা বুঝলে? এখন জি স্যার। তোমরা দেখতে পারো কথা টথা বলে কি করা যায়। আচ্ছা, যাও, তাহলে আমরা আমাদের কাজ করি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখন ওই ওপরের যে রেজিস্ট্যান্স, অর্থাৎ পি ম্যাটেরিয়াল থেকে উপরের দিকে, পি থেকে নিচের দিকে, এই দুইটাই তো ছিল এখানে। এই যে পি এখান থেকে উপরের দিকে, এখান থেকে নিচের দিকে, মানে বেস টু আর বেস ওয়ান। তাহলে ও পি থেকে বেস ওয়ান, এটা রেজিস্ট্যান্স যেহেতু ভ্যারি করবে, আমরা ভ্যারি করাবো এটাকে কোনোভাবে, এই কারণে এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এদিকটাই নর্মাল, এখান থেকে এইটুকু যে রেজিস্ট্যান্স সেটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে এখন প্রেজেন্ট করা হয়েছে, একটাকে বলা হচ্ছে আরবি ওয়ান প্রাইম, আর একটাকে বলা হচ্ছে আরবি টু প্রাইম। কথা বুঝলে? আর এবং এই দুইটা রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন, সেটা কি হয়, আর বিবি প্রাইম, মানে এই দুটো রেজিস্ট্যান্সের টোটাল রেজিস্ট্যান্স আর কি, এই দুটো মিলে আর বিবি প্রাইম হয়। কথা বুঝতে পারছো? এখন এই যে একটা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি ইউজেটি, এখন এই ডিভাইসটার ক্যারেক্টারিস্টিক্সটা আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে? ক্যারেক্টারিস্টিক্স। আমি আবার ভাবছিলাম যে তোমাদেরকে একটা দুটো ল্যাব ক্লাস নেব, এটা আমি চিন্তা ভাবনা করে রাখছিলাম, কিন্তু হুট করে যে পরীক্ষার ডিসিশন দিয়ে দিবে, এটা তো আমিও ভাবতে পারিনি। কথা বুঝলে? এমনকি আমি প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে তোমাদের এই ক্লাসটার পরে যে একটা ল্যাব ক্লাস নেওয়া যায় কিনা। মূলত একটা ক্লাস হলেই আমার মনে হয় যে সবগুলো দেখা দিয়ে সম্ভব। কথা বুঝলে? কারণ দেখাতে হবে, না দেখালে থিওরিতে ঝামেলা হবে।
স্যার আমরা বিকেলে ফ্রি আছি, যদি আপনি ফ্রি থাকেন আর কি। আজকে বিকালে তো অবশ্য ক্লাস আছে, এখন তোমরা যদি একটু সময় দিতে পারো তাহলে রাতের বেলা হতে পারে। বিকালে বেশি তো না, lab আছে এক ঘন্টা, আমাদের, এক সাড়ে ঘন্টা আমার পাঁচটা মনে থেকে। হয় যথেষ্ট, এক ঘন্টা যথেষ্ট। আচ্ছা যাই হোক, আমরা এটা পড়াই নিই, তারপরে তোমরা একটু আলোচনা করো কখন দেওয়া যায়, অথবা কালকেও একটা সময় আছে সকালের দিকে যদি পসিবল হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমরা চলে আসি যে ইমিটার বেস 1 বেস 2, তাহলে এটা হলো তার ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এই এই যে ইউজেটি যেটা আমরা দেখলাম এতক্ষণে, এইটার ক্যারেক্টারিস্টিক্সটা আমরা একটু দেখবো, কারণ আমরা সবসময় ক্যারেক্টারিস্টিক্স দেখে থাকি। যখন তোমাদেরকে ট্রানজিস্টর পড়ানো হয় ইলেকট্রনিক্স 1-এ, তখন তোমরা ট্রানজিস্টরের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখছো না চেক করে? হ্যাঁ, এই যে কালেক্টর টু ইমিটারের মধ্যে ভোল্টেজ দিলাম, বেজে ভোল্টেজ দিয়ে বেজের ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি, আউটপুট কেমন পরিবর্তন হচ্ছে, এটা দেখাই হলো তার ক্যারেক্টারিস্টিক্স দেখা। আমরাও তাই করব, এই বেস 1 আর বেস 2 এর মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, আর এই ইমিটারের মধ্যে একটা ভোল্টেজ দিয়ে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াতে থাকবো কি হয় এটা আমরা দেখব। কথা বুঝতে পারছো? এটা কখন অন হয় কখন অফ হয় এই বিষয়টা আমরা দেখবো, কারণ এখানে যেহেতু ডায়োড আছে, তাহলে ডায়োডকে অন করতে হলে কত ভোল্টেজ দিতে হয় নরমালি? একটা ডায়োডকে যদি অন করতে চাই 0.7 এর উপরে। 0.7, তাহলে এই এই ভোল্টেজটা, যদি হ্যাঁ সেটা ইমিটারের হয়। ভোল্টেজটা আমরা যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে 0.7 পার করলে কি হবে, 2 3 4 5 6 7 8 9 ভোল্ট দিলে কি হবে, এই জিনিসগুলো একটু দেখবো যে কখন এটা অন হয় এবং কখন এটা অফ হয়। এবং এই যে আরবিবি, আচ্ছা বি1 এবং বি2 এর মধ্যে আগে একটা ভোল্টেজ দিয়ে দেবো। তো আমরা এখানে একটা ভোল্টেজ দিয়ে দিচ্ছি, দেখো ভিবিবি। আমরা যদি এখানে ধরে নেই, এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে একটু তোমাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করি, তাহলে আমরা ধরছি এটা জাস্ট একটা এক্সাম্পল। হ্যাঁ, এটা আমরা ধরছি যে এটা হলো 30 ভোল্ট। কত? 30 ভোল্ট। এখানে যদিও লেখা যাচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাই এটা হচ্ছে কত? 30 ভোল্ট। কত ভোল্ট? 30 ভোল্ট। এটা হচ্ছে 30 ভোল্ট। এটার উপর আরেকটু কাজ করা লাগতো। আচ্ছা, এটা হলো 30 ভোল্ট অ্যাপ্লাই করছি। এখন এটা যদি 30 ভোল্ট অ্যাপ্লাই করি, আর এখানে দেখো তাহলে এই 30 ভোল্ট কোথায় যাচ্ছে? এই আরবি2 দিয়ে যাচ্ছে, আরবি1 দিয়ে যাচ্ছে, যেহেতু সিরিজ রেজিস্ট্যান্স, আর এখানে যেহেতু গ্রাউন্ড করা, তার মানে এই 30 ভোল্ট এই আরবি2 প্রাইম এবং আরবি1 প্রাইমের মধ্যে ড্রপ পড়ে যাবে না যাবে না? যাবে স্যার। ড্রপ পড়ে যাবে। তাহলে এখন আমরা যদি ধরি এই যে এইটার রেজিস্ট্যান্স হলো 4K, কত কে? 4K 4K। এটা রেজিস্ট্যান্স হলো 4K, আর এইটা যেটা আছে এইটা রেজিস্ট্যান্স হলো 6K। কত কে? 6K। এখন তোমাদেরকে যদি বলি এই আরবি1 রেজিস্ট্যান্স অথবা এই যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এন, এই ডায়োডের যে এন টার্মিনালের যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এখন যদি তোমাদেরকে বলি এই পয়েন্টে ভোল্টেজ কত, ক্যালকুলেশন করতে পারবা? যদি কোনো পয়েন্টের ভোল্টেজ বলতে চাওয়া হয় তাহলে কি বুঝতে হবে? ওই পয়েন্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কোনো পয়েন্টের ভোল্টেজ যদি জানতে চাওয়া হয় তাহলে কিভাবে বলবা? ওই পয়েন্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ওই পয়েন্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে আমরা যদি বলি যে এই পয়েন্টের ভোল্টেজ কত, তাহলে কি এই পয়েন্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখন এই পয়েন্ট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের মধ্যে কোন রেজিস্টর আছে? বি1। আরবি1 প্রাইম যেটা আছে সেটা। তার মানে কি আরবি1 প্রাইমের মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটাই মূলত এই পয়েন্টের ভোল্টেজ। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন আরবি1 কত? 6K। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে 6K এর অ্যাক্রস ভোল্টেজ কত হবে যদি এখানে 30 ভোল্ট অ্যাপ্লাই করা হয়? ভোল্টেজ ডিভাইডার রুলস। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলস কিভাবে করবা? যে রেজিস্টরের অ্যাক্রস ভোল্টেজ 30 ক্যালকুলেশন into করতে 6 হবে। divided by 4 plus 6. হ্যাঁ, 6 30 ইন্টু 30 into 6. 30 ইন্টু 6 কেন? আচ্ছা 30 ইন্টু 6 ঠিক আছে। তাহলে 6 আর এদিকে মানে ওই রেজিস্টর ডিভাইড বাই টোটাল কত? 10, Total 10. 10K ইন্টু 30, তুমি যেটা বললে সেটাই। স্যার তাহলে কত হচ্ছে 3.6। এখানে? পাসওয়ার্ড নেই, পাসওয়ার্ড তোর আমার হচ্ছে নাম সেটিং করেছে। এই কি বলছো এগুলো? স্যার 3.6 স্যার। কেন? এই যে এইদিকে 10 আর এদিকে 30, তাহলে 3, তাহলে কত হচ্ছে? 3 6 18 sir. 18 ভোল্ট। তাহলে এই রেজিস্টরের এই যে এই পয়েন্টে ভোল্টেজ কত আসছে? 18 ভোল্ট। কত ভোল্টেজ আসছে? স্যার 18 18 volt. 18 ভোল্ট। এখন আমরা কি করব, এখানে 18 ভোল্ট এটা লেখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কার সাথে ক্লাস বলছিলে তোমরা? স্যার রাশিদ স্যার। রশিদ স্যারের সাথে ক্লাস। আচ্ছা, স্যারকে আমি রিকোয়েস্ট করছি, এটা কি ল্যাবের ক্লাস না কিসের ক্লাস এটা? কন্ট্রোল ল্যাব স্যার। ল্যাব ক্লাস স্যার।
আচ্ছা তোমরা একটুখানি লাইনে থাকো 1 মিনিট। স্যার নাকি আমি কল দিব স্যারকে? স্যারকে আচ্ছা তোমাকে দিতে হবে না, এখনো তো 12টা বাজেনি, 12টা বাজুক না। অন্য সময় তো স্যার, তো স্যারে বলছে আর কি সকালে নেওয়া যায় কিনা, তো 12টা বাজে বলছিলাম। ও এটা কি শিডিউল ক্লাস না তোমাদের? না স্যার 12টা বাজে তো স্যার ক্লাস নাই। না ঠিক আছে, বলো যে একটু প্রবলেম হয়ে গেছে তো স্যারকে তাহলে বলতে পারবো কিনা? জি স্যার আমি কল দিয়ে বলি স্যার। স্যার স্যার ও বলাচ্ছে আপনি বললে বেটার হবে। আচ্ছা তোমরা আগে একটু বলো যে স্যার একটু প্রবলেম হয়ে গেছে, কারেন্ট ছিল না, একটু তোমরা বলো, তারপর আমি বলছি আবার স্যারকে। জি স্যার। তো তুমি যতক্ষণ এই 2-4 মিনিট হয়তো সময় লাগবে এটা ডাউনলোড করতে, তোমরা এই সময় একটু কথা বলে ফেলো। উইন্ডোজ স্যার হুম একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলছো? স্যার ও তো স্যার বলতে স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছি কি, আচ্ছা বলো না। স্যার ইলেকট্রনিক্সে স্যার আমরা কন্ডাক্টর ইউজ না করি সেমিকন্ডাক্টর নিয়ে কেন তো কাজ করি? হ্যাঁ স্যার এই যে আচ্ছা সেমিকন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর, আচ্ছা কি বলছিলে, কন্ডাক্টর নিয়ে কাজ না করে কেন সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছো? জি স্যার। তাহলে কন্ডাক্টর দিয়ে কি তুমি কন্ট্রোল করতে পারতে? ওখানে কি স্যার সুইচিং ইম্পিউরিটি পারপাস, দিয়ে কন্ট্রোল করা যাবে না? সুইচিং পারপাস বা এগুলো দিয়ে তুমি কন্ট্রোল করতে পারবে না, যেটা তুমি এটা দিয়ে করতে পারছো। কি ব্যাপার, গেল কোথায় এটা দিয়ে? কেবল ডাউনলোড করলাম, গেল কই? স্যার আজকে কি স্যার 8 নম্বর ক্লাস চলতেছে? হ্যাঁ ওদিন ডায়াক ট্র্যাকের পরে তো আর ক্লাস কোথায় নেওয়া হয় না স্যার। না, ব্রাকেটের পরে ক্লাস হয়নি। আচ্ছা এটা কি কি রিডার, এটা ফক্সিট রিডার না কি ছিল ওটা? ফক্সিট রিডারই তো ছিল মনে হয় না? জি স্যার ফক্সি রিডারই ছিল। এইটা কি কোন ভার্সনকে ডাউনলোড করলাম? আছে যা হোক, এইটা ছাড়া ক্লাস করে পেন্সিল পাচ্ছি না, এটা আমাদেরকে নিয়ে যাচ্ছে না। স্যার এই গুগল মিটে একটা ড্যাশবোর্ড থাকে তো স্যার। ওইটা থেকে নিয়ে যাবে? স্যার ওইটাতে স্যার কোনো ওইটা কিছুই না, লাগে না স্যার। ওইটা ড্যাশবোর্ড থাকলেও ওইখানে তো ওই ওই সাদা পেজে যে কাজ করতে হবে, কিন্তু এখানে তো তোমাকে সাদা পেজে ব্যবহার করতে পারছি না আমরা। আমরা তো ওই ইয়েটা দেখতে হবে আমাদেরকে। ও ও রে, এই তো বেশ সময় নিবে মনে হচ্ছে। না স্যার। ওকে এখন দিলে তাহলে একটু আমরা, সময়। আচ্ছা কাজ করুক, আমরা আমাদের কাজ শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এখানে যদি 6 কে রেজিস্টার হয় তাহলে এখানে কত হচ্ছে 18 ভোল্ট, এখানে কত হচ্ছে, এই যে 18 গুলো লেখা যাচ্ছে না, 18 ভোল্ট। তাহলে এখন যদি 18 ভোল্ট হয়, এখন আমরা কি করলাম, এই যে ভি কিন্তু এই বেস 1 আর বেস 2 এর মধ্যে অ্যাপ্লাই করে দিছি। এখন ইমিটারে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব। এই যে দেখো একটা ব্যাটারি ভোল্টেজ প্লাস মাইনাস অ্যাপ্লাই করা হয়েছে, এবং এই ভোল্টেজটা ভ্যারি করতে হবে। এই ভোল্টেজটা কি করব, ভ্যারি করব। তাহলে আমরা কি করব, প্রথমে ইমিটার ভোল্টেজটা 0, প্রথমে কত, 0, তারপরে এই ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াতে থাকবো। কিন্তু এই ভোল্টেজটা কোথায় দেবো আমরা, এই যে দেখো ডায়োডের অ্যানোড টার্মিনালে অলরেডি এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি 18 ভোল্ট চলে আসছে। তাহলে এই পয়েন্টে আসা মানে এইটা ডায়োডের কোন পয়েন্ট, ক্যাথোড পয়েন্ট, অথবা আমরা এন পয়েন্ট বলতে পারি, ঠিক কিনা? তাহলে এখানে যদি 18 ভোল্ট থাকে, তাহলে এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসড নাকি রিভার্স বায়াসড? রিভার্স। রিভার্স বায়াসড। কত ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াসড? 18 ভোল্টেজ।
18 ভোল্ট দিয়ে রিভার্স বায়াস অবস্থায় আছে। এখন এই ইমিটার ভোল্টেজে কিন্তু এই ইমিটারে কিন্তু এখন ভোল্টেজ দিচ্ছে 0। এখন যদি ইমিটারের ভোল্টেজ আস্তে আস্তে বাড়ায় 5 করি, কত ভোল্টেজ করলাম ইমিটারের ভোল্টেজ 5, তাহলে এখন কি ডায়োডটা অন হবে? এখনো হবে না স্যার। এখনো হবে না, কারণ এখনো এই ডায়োডটা রিভার্স বায়াসড। তাহলে এখন কত ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াসড? 13, কারণ 18 থেকে 5 বিয়োগ দিতে হবে, 13 ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াস। তার মানে কি, তাহলে এখন যদি আমরা একটা গ্রাফ করি, যে একদিকে দিলাম এই ভোল্টেজ কি বলে, একদিকে দিলাম তোমার এই 18 ভোল্টেজ যেটা আছে এইটা, আর দেখো ভোল্টেজেরটা আমরা একটু মনে হয় গ্রাফটা দেখি। এই যে দেখো গ্রাফটা কি, স্যার একদিকে হ্যাঁ স্যার মোবাইলে কল দিছিলাম, স্যার মোবাইলে কল ঢোকে না, পরে হোয়াটসঅ্যাপে স্যার রিসিভ করে নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, নাহলে আমি ফোন দিচ্ছি, 12টা আপনি- বাজুক না। জি স্যার। আচ্ছা অসুবিধা নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখন তো 12টা বাজেনি, 12টা বাজুক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই যে ইমিটার কারেন্ট, দেখো এইদিকে হলো ইমিটার কারেন্ট আর এইদিকে হলো কি ইমিটার ভোল্টেজ। এইদিকে কি ইমিটার কারেন্ট আর উপরের দিকে অ্যাক্সিস হলো ইমিটার ভোল্টেজ। তাহলে আমরা যদি এইদিকে যাই একটু, তাহলে এই যে গ্রাফটা দেখি, গ্রাফটা যদি দেখি তাহলে দেখো এই 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 যে এইটা হচ্ছে ইমিটারের ভোল্টেজ, এটা কি ইমিটারের ভোল্টেজ, আর এই সাইডটা কি ইমিটার, এই এদিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে এই রাস্তা দিয়ে, সেটা হচ্ছে ইমিটার কারেন্ট। এখন এই ইমিটার ভোল্টেজটা যেটা, এটা আমরা কি করছিলাম, বাড়াচ্ছিলাম আস্তে আস্তে, তাই না? ইমিটার ভোল্টেজটা আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, অর্থাৎ 0 থেকে শুরু করে, ও আল্লাহ এটা কি হলো, ট্রায়াল ভার্সন আসলো নাকি? জি স্যার, 15 দিনের জন্য ট্রায়ালিং আসছিল। আচ্ছা আপাতত 15 দিনের জন্য হলেই চলবে, সমস্যা 15 নেই। দিনের জন্য মনে হয় আপনার তারপরে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা পরে এটা ইয়ে করে ফেলবো, কারণ সফটওয়্যারটা আছে, এখন কোথায় আছে দেখতে হবে, এখন আপাতত পাইনি, এই কারণে এখান থেকে ডাউনলোড করলাম আর কি, কথা বুঝলে? আপাতত ক্লাসটা তো নিয়ে শেষ করি, তারপরে যা হয় হোক। তাহলে আমরা যেটা বলছিলাম, এই এটা আমাদের জন্য সহজ, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ইমিটারের যে ভোল্টেজটা, এই যে ইমিটারের ভোল্টেজটা এখন আমরা কি করলাম, এটা 5 ভোল্ট করে দিলাম। যদি যদি এটা 5 ভোল্ট করে দিই, দেখো যদি এটা আমরা যদি 5 ভোল্ট করি তাহলে কি হবে, 5 ভোল্ট যদি করি তাহলে তাহলেও এটা রিভার্স বায়াসড, কারণ এখানে কত ভোল্টেজ আসছে, 18 ভোল্ট। কত ভোল্টেজ আসছে, 18 ভোল্ট, তাই না? তাহলে এখানে আসছে 18 ভোল্ট। তাহলে এখন আমরা এই যে এটা হলো ইমিটারের ভোল্টেজ, এটা হলো ইমিটারের ভোল্টেজ, এই যে এখানে যেটা দেবো, আর এর ভিতরে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে ইমিটার কারেন্ট। এখন আমরা যদি একটা গ্রাফ তৈরি করি, যে এই দিকে হলো ইমিটার কারেন্ট, উপরের দিকে হলো ইমিটার ভোল্টেজ। আমরা জানি নরমালি যে ভোল্টেজ থাকে এক্স অ্যাক্সিসের দিকে, আর কারেন্ট থাকে কোন দিকে, ওয়াই অ্যাক্সিসে। এটা হলো নরমাল কেস। নরমাল কেসে সাধারণত ভোল্টেজ থাকে এক্স অ্যাক্সিসের দিকে আর কারেন্ট থাকে ওয়াই অ্যাক্সিসের দিকে, কিন্তু এটা একটা বিশেষ ক্ষেত্র, মানে স্পেশাল কেস। এই জন্য কি করতে হয়েছে, কারেন্টকে আমাদেরকে নিচের দিকে দিতে হয়েছে আর ভোল্টেজকে ওপরের দিকে। এখন আমরা কি করব, এই যে ইমিটার ভোল্টেজ, এটা প্রথমে আমরা ইমিটার ভোল্টেজকে 0 রাখলাম, কেবলই আমি তোমাদেরকে দেখালাম যে ইমিটার ভোল্টেজ প্রথমে 0। যদি 0 হয় তাহলে এই ডায়োডটা কত ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াস থাকবে, 18 ভোল্ট। একটু আগে বলছো তোমরা 18 ভোল্ট দিয়ে। এই 13 যেহেতু কেন এখানে 0 ভোল্ট, কেবল 0 আসছে, 5 না। 0 থাকলে স্যার 18। 18 ভোল্ট দিয়ে রিভার্স বায়াসড। এখন যদি এই ডায়োডটা রিভার্স বায়াস থাকে, বা কোনো একটা ডায়োড যদি রিভার্স বায়াস থাকে, তাহলে সেখানে কি কোনো কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসড। তার মানে কোনো কারেন্ট নরমালি তো ফ্লো করার কথা না, কারণ এটা অন No, হয়নি, sir. কিন্তু একটা লিকেজ কারেন্ট ফ্লো হয়, রিভার্স লিকেজ কারেন্ট যেটাকে আমরা বলি, বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। মনে আছে তোমাদের, একটা লিকেজ কারেন্ট ফ্লো হয় না? কেন, এই যে ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স দেখোনি তোমরা? ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স যদি ফরওয়ার্ড বায়াসের দিকে করা হয় তাহলে ওইভাবে অন হয়ে যায়, আর যদি রিভার্স বায়াসের দিকে করা হয় তাহলে কি হবে, আস্তে 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 বাড়তে বাড়তে ব্রেকডাউন হয়ে যাবে, এইভাবে। পড়নি? তাহলে এই যে ছোট এই অংশটুকু, এটাকে বলা হয় লিকেজ কারেন্ট, হালকা একটা কারেন্ট ফ্লো করবে। তাহলে কিন্তু উল্টা দিকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে ভোল্টেজ যখন 0, তখন কারেন্টটা কি দেখা যাচ্ছে, এই দেখো কারেন্টের এই সাইডটা হলো পজিটিভ, কিন্তু এই সাইডটা কি
নেগেটিভ। তার মানে আমরা ছোট্ট একটা কারেন্ট দেখতে পাচ্ছি এখানে, যেহেতু এটা 18 ভোল্ট দিয়ে রিভার্স বায়াস করা হয়েছে, তার মানে অপোজিট দিকে, তার মানে এটা একটা কি কারেন্ট, লিকেজ কারেন্ট, এটা একটা লিকেজ কারেন্ট। এখন আমরা ভোল্টেজ আস্তে আস্তে বাড়াচ্ছি, এই যে দেখো ভোল্টেজ আস্তে আস্তে বাড়ছে। এখন ভোল্টেজ আস্তে আস্তে বাড়ালে লিকেজ কারেন্টের কি হচ্ছে, ভোল্টেজ আস্তে আস্তে বাড়লে লিকেজ কারেন্ট কি হচ্ছে, এই যে ভোল্টেজ বাড়াচ্ছে লিকেজ কারেন্ট কি হচ্ছে, এই যে দেখো আগে এত দূর পর্যন্ত ছিল, এখন এই এত দূর পর্যন্ত চলে আসছে, কি কমে গেছে না বেড়ে গেছে? স্যার বেরিয়ে গেছে। এই এতটুকু হলো কারেন্ট, এই এখান থেকে এইটুকু, যখন 18 ভোল্ট দিয়ে রিভার্স বায়াস করা ছিল, এই এতটুকু, ঠিক আছে। তারপরে যখনই আস্তে আস্তে এই 5 এটা বাড়াই, মনে করো যে এটা হলো 8 ভোল্ট, ইমিটার ভোল্টেজ কত দিয়েছো এখন এই জায়গাটায়, এই পয়েন্টে 8 ভোল্ট, ইমিটার এই পয়েন্টের ভোল্টেজ হলো 8 ভোল্ট, তাহলে এখন কত ভোল্টেজ দিয়ে এই ডায়োডটা রিভার্স বায়াসড, এখানে ইমিটার ভোল্টেজ দিচ্ছে 8 ভোল্ট, তাহলে এখন এই ডায়োডটা কত ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াসড? 8 ভোল্ট স্যার, 10 ভোল্ট স্যার। 10 ভোল্ট। তাহলে কি রিভার্স ভোল্টেজটা কমে গেল কিনা? জি স্যার। রিভার্স ভোল্টেজটা কমে গেছে, তাহলে রিভার্স ভোল্টেজ যদি কমে যায় রিভার্স বায়াস করার জন্য যে ভোল্টেজটা, তাহলে লিকেজ কারেন্ট কি হবে? হয়ে যাবে স্যার। কমে যাবে, কারণ রিভার্স বায়াস যত বাড়াবে লিকেজ কারেন্ট তত বাড়বে, রিভার্স বায়াস যত কমাবে লিকেজ কারেন্ট তত কমবে, বা এটা রিভার্স দিকে যেটা ফ্লো হচ্ছিল সেটা। তাহলে আমার কি দেখছে, এই যে 18 ভোল্ট যখন দিলাম তখন এখান থেকে এইটুকু, আর আগে ছিল কোথায়, এখান থেকে এতটুকু, তো কোনটা বড়, নিচেটা বড় না উপরটা বড়? কারণ আমরা এটা হলো অ্যাক্সিস, এটা হলো অ্যাক্সিস, এই অ্যাক্সিসের নিচেরটা বড়। এটা হলো অ্যাক্সিস, অ্যাক্সিসের এদিকে কারেন্ট, তার মানে কি দাঁড়াচ্ছে, কারেন্টের এই সাইডে পজিটিভ, এই দিক থেকে এই দিকে গেলে সেটা কি নেগেটিভ। নেগেটিভ, ভোল্টেজের উপর দিকে পজিটিভ, ভোল্টেজ এদিকে গেলে এটা কি নেগেটিভ। তাহলে আমরা ভোল্টেজ উপরের দিকে বাড়াচ্ছি, যে 8 ভোল্ট নিয়ে আসলাম, এখন যদি এটাকে আমরা 10 ভোল্টে নিয়ে আসি তাহলে কি হবে, কত ভোল্টেজ দিয়ে এখন রিভার্স বায়াস হবে? ইমিটার ভোল্টেজ 10 ভোল্ট করে ফেলছে, তাহলে 8 8 ভোল্ট। ভোল্ট স্যার। আর 8 ভোল্টে এখন যদি এটার ভোল্টেজ বাড়াতে বাড়াতে 15 করি, তাহলে কত ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াস হবে? 3 ভোল্ট। 3 ভোল্ট। তার মানে লিকেজ কারেন্ট তখন অনেক কমে যাবে, এই যে দেখো এখন কমে গেছে অনেক, তাই না? এখানে এর থেকে এতটুকু মাত্র লিকেজ কারেন্ট এই অংশ। এখন যদি এটা আস্তে আস্তে 18 ভোল্ট উঠে যায়, এই যে এখানে আসলে, এখানে আসা মানে এটা 18 ভোল্ট উঠে হয়ে গেছে, ইমিটারে এখন ভোল্টেজ কত দিয়েছে 18, যদি 18 ভোল্টেজ হয় তাহলে কি এই ডায়োডটা অন হবে? আর এখনো হবে না। এখনো হবে না, এখন সমান সমান ভোল্টেজ হলো ওই সাইডে এই সাইডে, কিন্তু আমরা জানি এখন এই ডায়োডটাকে যদি অন করতে হয় আরো কত ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে এর উপরে? মিনিমাম 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। তাহলে এখন এইটুকু আসলে আর কোনো রিভার্স বায়াস ভোল্টেজ যেহেতু নাই, তার মানে এখানে আসলে লিকেজ কারেন্ট একেবারে কি হয়ে যাবে, 0। জিরো, এই লিকেজ কারেন্ট এখানে জিরো। এখন ভোল্টেজ আমরা আরেকটু বাড়ালাম, এই যে 0.7 এখন পার করতে যাচ্ছে, কথা বুঝলে? তার মানে 0.1 0.2 যেই 0.3 মানে কি বলে 0.1 0.2 0.3 0.4 0.5 0.6 যেই 0.7, এই যে এইখানটাই হলো কি 0.7, যেই 0.7 পার করে ফেললাম ভোল্টেজ, এই ভোল্টেজটাকে বলা হয় পিক ভোল্টেজ। এই ভোল্টেজটা কত? 6 ভোল্ট। পিক ভোল্টেজ। এই পিক ভোল্টেজ তাহলে টোটাল এখানে কত হলো, 18.7 ভোল্ট, 7। ঠিক কিনা? 18 ভোল্ট প্লাস 0.7 ভোল্ট, ঠিক তো? তাহলে কত হচ্ছে 18.7। 7 ভোল্ট স্যার। যখনই এই ইমিটারে এই জায়গায় ভোল্টেজ বাড়াতে বাড়াতে যখনই এখানে 18.7 হলো, তখন ডায়োডটা কি হবে, অন হবে স্যার। অন হয়ে গেল। যদি ডায়োড অন হয় মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হলো, ফরওয়ার্ড বায়াস হলো কিনা? যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে লার্জ কারেন্ট ফ্লো হওয়া উচিত কি উচিত না? এই যে দেখো ফরওয়ার্ড বায়াসে, ঠিক কিনা? যদি ফরওয়ার্ড বায়াস হয় কোনো ডায়োড তাহলে কি এটা অন হয়ে যাবে, যদি অন হয়ে যায় তাহলে কি একটা বড় ধরনের একটা কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করবে, তার মানে কি ক্যারিয়ার অনেক বেড়ে গেছে, হঠাৎ করে কি হয়ে যাবে, ক্যারিয়ার অনেক বেড়ে যাবে। অনেক বেড়ে গেছে। যখনই ক্যারিয়ার বেড়ে যাবে, আর আমরা জানি এটা একটা এন টাইপ ম্যাটেরিয়াল, এর যদি ক্যারিয়ার বেড়ে যায় তাহলে রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে। একবারে হঠাৎ করে কমে যাবে। তাহলে আগে ছিল এখানে 6K বলছিলাম আমরা একটা এক্সাম্পল দিয়ে, এখন এটা 6K থেকে একবারে 10 ওমের কাছাকাছি চলে আসবে। কত? 10 ওম। কত বুঝলে, ছিল 6K, কিন্তু যখনই ক্যারিয়ার বেড়ে যাবে এটা অন হওয়ার সাথে সাথে তখনই এর রেজিস্ট্যান্স কি হবে, হঠাৎ করে। কথা কি বোঝা যাচ্ছে কিছু? স্যার এই বিষয়টা একটু রিপিট করবেন?
অবশ্যই রিপিট করব। তাহলে আমরা কি দেখলাম যে ইমিটারের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা যদি আমরা বাড়াতে থাকি, এখানে যেহেতু 18 ভোল্ট চলে আসছে, কেন 18 ভোল্ট? এই ভিবিবি এই ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই করা হয়েছে। এখানে কিন্তু রেজিস্টর আছে, এটা ইন্টারনাল, এটা কিন্তু এক্সটার্নালি কোনো রেজিস্ট্যান্স না। কথা বুঝতে পারছো? এটা কিন্তু ওই ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্স, যেটা তোমাদেরকে বলছিলাম। এখন এটাকে আমরা কনসিডার করছি, এটা মূলত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রেজিস্টার ছিল, পুরোটুকুতে রেজিস্টার থাকার কথা, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে RB2 প্রাইম আর একটা হচ্ছে RB1 প্রাইম। যেহেতু এই জাংশনটা নিয়ে আমরা কাজ করব, এই ইমিটার আর বেজ 1, এই কারণে এটাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে রাখছি আমরা, কেননা ক্যারিয়ার বেড়ে গেলে এখানকার রেজিস্ট্যান্স কমে যাবে, আর আমরা ক্যারিয়ার বাড়ানোরই একটা পরিকল্পনা করছি এখানে। তাহলে এখন কি করলাম, যখন এই ভিবিবি ইকুয়াল 30 ভোল্ট অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে যখন 30 ভোল্ট অ্যাপ্লাই করে দিলাম, তখন কি দেখতে পাচ্ছি, 30 ভোল্ট যখন অ্যাপ্লাই করে দিলাম, তাহলে ভোল্টেজ ডিভাইডার রুলস অনুসারে এই পয়েন্টে কত ভোল্টেজ আসছে? 18 ভোল্ট। যখনই এই 18 ভোল্ট এই পয়েন্টে আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই ডায়োডটা এখন 18 ভোল্টেজ দিয়ে রিভার্স বায়াসড করা। এখন এই ইমিটারের ভোল্টেজ যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, 0 থেকে শুরু করে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে যদি এই পয়েন্টের ভোল্টেজ, অর্থাৎ এই অ্যানোড পয়েন্টের ভোল্টেজ যখন 18.7 ক্রস করবে, তখন এই ডায়োডটা কি হবে? ফরওয়ার্ড বায়াস। অন ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হলে একটা কারেন্ট ফ্লো করবে না, করবে না এই রাস্তা দিয়ে? জি স্যার। যখনই কারেন্ট ফ্লো করবে, মানে কি, যে আমরা জানি যে ফরওয়ার্ড বায়াস হলে, এই যে ডায়োডের ফরওয়ার্ড বায়াস হলে কারেন্ট কিভাবে ফ্লো করে? অনেক বেশি কারেন্ট না, ভেরি হাই কারেন্ট। দেখো একবার স্টার্ট হয়ে গেছে প্রায় টাইমের সাথে। তার মানে কি, লার্জ কারেন্ট অর্থাৎ লার্জ ক্যারিয়ার এখান দিয়ে ফ্লো করা শুরু করবে। আর ক্যারিয়ার যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে? এখানকার রেজিস্ট্যান্স কমে যাবে স্যার। কমে যাবে। তা আগে ছিল 6K, তখন এর একটা ভোল্টেজ কত ছিল? 6K থাকার কারণে 18 ভোল্ট ছিল, ঠিক কিনা? জি স্যার। এখন যদি হঠাৎ করে এটা 10 ওমে নেমে আসে, ক্যারিয়ার বেড়ে যাওয়ার কারণে, কত ওমে? 10 ওমে, তাহলে কি আর 18 ভোল্ট থাকবে এর একটা ভোল্টেজ? না স্যার। ভোল্টেজটা একেবারে কমে যাবে, হয়তো দেখা যাচ্ছে 1 ভোল্টে চলে আসছে বা তার চেয়েও কম। কথা বুঝতে পারছো না এখন? জি স্যার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে হঠাৎ করে এখানকার রেজিস্ট্যান্স কমে যাওয়ার কারণে ভোল্টেজটা হঠাৎ করে কমে যাবে। এই ভোল্টেজ কমে যাওয়া মানে এটা যেহেতু প্যারালালি কানেকশন, তাহলে এইখানে ইমিটারের যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা হঠাৎ করে কমে যাবে। কথা বোঝা যাচ্ছে? সেই ভোল্টেজটা কি হবে? হঠাৎ করে কমে যাবে। তাহলে এটা কত ছিল? এখানে ভোল্টেজ আমরা দিছিলাম ওই সময় 18.7, হঠাৎ করে এটা কমে এর অ্যাক্রসে যে ভোল্টেজ শো করবে সেটা এখানে শো করবে। এর অ্যাক্রসে যদি মনে করো যে 1 ভোল্ট শো করে, হঠাৎ করে কমে 1 ভোল্ট শো করলো মনে করো, তাহলে কি হবে? এই যে ভোল্টেজ, তাহলে আমরা যদি এখন ফিগারে ফিরে যাই, তাহলে কি দেখা যাচ্ছে? এইখানে কত পিক ভোল্টেজ? 18.7। এই যে ইমিটার ভোল্টেজ দিয়ে দিছি, যখনই 18.7 দেওয়া হয়েছে, তখনই ভোল্টেজ কি হবে? কমে যাবে না যাবে না? কমে যাবে। এই দেখো ভোল্টেজ কমে যাচ্ছে একেবারে শার্প। আর ভোল্টেজ কমে যদিও যাচ্ছে, কিন্তু কারেন্ট কি হবে? যেহেতু ডায়োড অন হয়ে গেছে, তাহলে কারেন্ট কি হবে? কারেন্ট কি বাড়তে থাকবে। কারেন্ট এই যে বেড়ে যাচ্ছে, কারেন্ট এই যে কারেন্ট বেড়ে গেছে, ঠিক আছে, কারেন্ট বেড়ে গেছে। এখন যদি ভোল্টেজ বাড়ো, তাহলে আর বাড়বে না, এটা শেষ হয়ে গেছে এখানে এসে। স্যার কিন্তু এমিটারে তো স্যার আমরা সোর্স বসাইছি একটা। হ্যাঁ, সোর্স বসাইছো তো কি হয়েছে? সোর্স বসাইছো, কিন্তু হ্যাঁ সোর্স বসাইছো, তাহলে এখানে মনে করো যে তুমি একটা সোর্স দিয়ে 18.7 ভোল্ট দিছো, ঠিক আছে? এটা কতক্ষণ থাকবে 18.7? যতক্ষণ এই রেজিস্ট্যান্সটার ভ্যালু এই 18 ভোল্টে চলে আসে ততক্ষণ। যখনই এই রেজিস্ট্যান্স কমে যাবে, তখন সাথে সাথে এর অ্যাক্রস ভোল্টেজ কি হবে? অনেকটা শর্টের মতো হয়ে যাবে, বা কাছাকাছি রেজিস্ট্যান্স কাছাকাছি হয়ে যাবে, তখন এর অ্যাক্রস ভোল্টেজ কি হবে? হঠাৎ করে কমে যাবে। কথা বুঝতে পারছো? সোর্সই কমে যাবে, সোর্স কমে যায়। সোর্সই কমে যাবে। কত ভোল্টেজ চলে আসবে? এর যে কেন এই এই এখানে মনে করো দুইটা ভোল্টেজ আছে, এটা একটা, এখানে এটা একটা, ঠিক আছে? এখানে মনে করো একটা রেজিস্ট্যান্স তুমি বসাইছিলে এখানে, যেহেতু এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স আমরা বলছি, এখানে মনে করো যে তোমার ভোল্টেজ হলো ছিল হলো 6K। কত কে ছিল? 6K। হঠাৎ করে এটা যদি 10 ওমে বা তার চেয়েও কমে চলে আসে, অর্থাৎ অনেকটা শর্টের কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে এটা যদি এরকম শর্টের মতো হয়ে যায়, তাহলে এখানে যতই তুমি সাপ্লাই দাও, এর একটা ভোল্টেজ কত শো করবে? অল্প, খুব অল্প। অবশ্যই ফল করতে বাধ্য সে। কথা বুঝতে পারছো? তাহলে কি দেখা যাচ্ছে, যে এটার একবারে কমে এই এর অ্যাক্রসে যে ভোল্টেজটা শো করবে, এর অ্যাক্রসে সেই ভোল্টেজই শো করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে ভোল্টেজ, দেখো ভোল্টেজ কমে যাচ্ছে, কিন্তু ভোল্টেজ কমে গেলে কি হবে? কারেন্ট কি হচ্ছে? কারেন্ট বৃদ্ধি হচ্ছে স্যার। বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখন আমাকে বলো, যে আমরা সাধারণত জানি নরমালি, যে যদি কোনো সার্কিটের ভোল্টেজ বাড়ে, তাহলে কারেন্ট কি হয়? ভোল্টেজ বাড়লে কারেন্ট কি হয়? সাধারণভাবে কোনো সার্কিটে ভোল্টেজ বাড়লে, ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে। কোথায় দেখছো এটা? সরি, কারেন্ট বাড়ে স্যার। যত ভোল্টেজ বাড়বে, তবে কারেন্ট তত বাড়বে।
এটা একটা নিয়ম, জি স্যার। তাই না? এই যে দেখো ওমস ল যদি আমরা বলি এদিকে ভোল্টেজ এদিকে কারেন্ট, তাহলে কি হবে? এটা লিনিয়ার হবে না? ওমস ল তে পড়ো না তোমরা? জি স্যার। তাহলে ভি যত বাড়াবা আই তত বাড়বে। বাড়তে থাকবে, তাই না? তাহলে এই যে পয়েন্টে আমরা ক্যালকুলেশন করি ভি বাই আই ইকুয়াল আর হবে, যে পয়েন্টে ক্যালকুলেশন করি ভি বাই আই ইকুয়াল কি হবে? আর হবে। তার মানে কি যে এটা একটা আমরা বুঝতে পারছি যে যদি ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে, তাহলে বুঝতে হবে যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই জন্য আমরা বলি আই ইজ প্রপোর্শনাল টু ভি। ওমস ল কি বলে? আই ইজ প্রপোর্শনাল টু, এটাই না ওমস ল? এই ওমস ল কি? কারেন্ট ভি ভোল্টেজের প্রপোর্শনাল সাথে টু আই। সমানুপাতিক হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট নিয়ে আসলাম, তাহলে ভি ইকুয়াল আইআর। এই জন্য 1 আমরা by বলছি R। ভি ইকুয়াল আইআর, তাই না? এই যে কনস্ট্যান্ট আমরা যে টার্মটা নিয়ে আসলাম ভি ইকুয়াল আইআর হয়ে গেল, ঠিক কি না? আমাদের ইকুয়েশন অনুসারে ভি ইকুয়াল আইআর হলো। তা এই আরটা কি ছিল? কনস্ট্যান্ট। তার মানে এখন আমরা যদি দেখি যে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ছে, এখন এই পয়েন্টে যদি ভি বাই আই নেই, আর ইকুয়াল কি ভি বাই আই। এই পয়েন্টে যদি নেই তাহলেও আর যা হবে এই পয়েন্টে নিলে আর তাই হবে, যদি যে পয়েন্টে নাও তুমি তাহলে আর কি হবে? সেম হবে। তাহলে এই আরটা এই কারণে কনস্ট্যান্ট ধরা হয়েছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নরমালি কোনো একটা সার্কিটে ভোল্টেজ বাড়ালে কারেন্ট কি হয়? বাড়ে, যার ফলে আমরা ওমস ল অ্যাপ্লাই করে এটা ক্যালকুলেশন করতে পারি। কিন্তু এইখানে কি হচ্ছে? ভোল্টেজ কমে যাচ্ছে কিন্তু কারেন্ট কি হচ্ছে? ভোল্টেজ কমে বেড়ে যাচ্ছে যাচ্ছে। কিন্তু কারেন্ট বেড়ে যাচ্ছে। এটা একটা অপোজিট ঘটনা, তাই না? জি, সাধারণত ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, কিন্তু এখানে ভোল্টেজ কমে যাচ্ছে কিন্তু কারেন্ট বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজ বাড়লে যদি কারেন্ট বাড়ে, তো সেই ক্ষেত্রে আমরা ওমস ল ব্যবহার করতে পারি এবং আমরা মনে করি এখানে একটা রেজিস্ট্যান্স আছে। কি আছে? রেজিস্ট্যান্স। কিন্তু রেজিস্ট্যান্স। এখানে যে কি দেখতে পাচ্ছি যে ভোল্টেজ কমে যাচ্ছে কিন্তু কারেন্ট বেড়ে যাচ্ছে, তার মানে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা নিশ্চয়ই স্বাভাবিক রেজিস্ট্যান্স না। তাহলে এটা কি হবে? এইটাকে আমরা বলি নেগেটিভ রেজিস্ট্যান্স। কি বলে? নেগেটিভ রেজিস্ট্যান্স। নেগেটিভ রেজিস্ট্যান্স। তাহলে নেগেটিভ রেজিস্ট্যান্স কেন নামকরণ করা হলো? সাধারণত আমরা জানি যে ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে ভোল্টেজ কমে যাচ্ছে কিন্তু কারেন্ট বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এখানে স্বাভাবিক যে রেজিস্ট্যান্স সেটা নেই। এই জন্য আমরা এটাকে বলছি, যেহেতু উল্টা ঘটনা, এই কারণে এটা নাম দেওয়া হয়েছে কি নেগেটিভ রেজিস্ট্যান্স। এই অংশটুকু তাহলে নেগেটিভ রেজিস্ট্যান্স শো করছে এখান থেকে এইটুকু। এই জন্য আমরা বলি যে এই যে ইউজেটি এটা কি শো করে? নেগেটিভ রেজিস্ট্যান্স শো করে। এই ইউজেটির যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্সে এটা একটি নেগেটিভ রেজিস্ট্যান্স শো করে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্স দিয়ে অসিলেটর তৈরি করা যায় নেগেটিভ রেজিস্ট্যান্স যদি থাকে। কথা বলতে তোমরা একটু পরে দেখবা যে এটা দিয়ে আমরা ট্রিগারিং সিগন্যাল জেনারেট করতে পারবো এই ছোট্ট ক্যারেক্টারিস্টিক্সটা থাকার কারণে। কথা বোঝা গেল? তাহলে এরপরে গিয়ে আর কোনো কিছু হবে না, ভোল্টেজ তুমি যতই বাড়াও কমাও এটা এরকমই থেকে যাবে। কথা বোঝা যাচ্ছে? এখন তাহলে এই অবস্থা থেকে গেল, এটাই মূলত তার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে যে ভোল্টেজে এসে সে কমে যে ভোল্টেজে আসলো এটাকে আমরা বলছি ভ্যালি ভোল্টেজ। তাহলে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলে তাহলে ভ্যালি ভোল্টেজ কত হবে? আমরা একটা এক্সাম্পল দিলাম না, যে 10 ওমে নেমে আসলো, 10 ওমে নেমে আসলো, ভোল্টেজ ছিল 18.7, হঠাৎ করে নেমে এসে 1 ভোল্টে গিয়ে দাঁড়ায় গেল। তাহলে এখানে ভ্যালি ভোল্টেজ কত? 30 ভোল্টেজ দিচ্ছিলাম স্যার আমরা। ওটা তো 30 ভোল্ট না, ওটার কথা বলছি না। এটা তো আমরা 30 ভোল্টে দিছিলাম, এটা তো ঠিক আছে। আমি বলছি যে এইখানে কত ভোল্টেজ শো করছিল? 18, এই পয়েন্টে জি স্যার 18 ভোল্টেজ। 18। এখন কত হবে? যখন এটা সুইচ অন হয়ে গেল তখন তার রেজিস্ট্যান্স কমে গেল। রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা অথবা এই পয়েন্টের ভোল্টেজটা কমে একবারে 1 ভোল্টে, অর্থাৎ এখানে যে ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজটা হয়ে যাবে। এখানে কত ভোল্টেজ ড্রপ হবে? হতে পারে 1 ভোল্ট। 1 ভোল্ট মাত্র। এই যে 1 ভোল্টে নেমে আসছে এই ভোল্টেজটাকে আমরা বলছি ভ্যালি ভোল্টেজ। কি ভোল্টেজ? ভ্যালি ভোল্টেজ। ভ্যালি ভোল্টেজ। আর Valley এই voltage। টার্মিনাল যদি পুরোপুরি শর্ট হয়ে যেত, অর্থাৎ এখানে যদি কোনো রেজিস্ট্যান্স শো না করে পুরো শর্ট হয়ে যেত, তাহলে এখানে ভোল্টেজ কত হতো? ইনফিনিটি। না না স্যার, শর্টের অ্যাক্রসে ভোল্টেজ কত হয়? পুরাটাই চলে আসতো স্যার। তোমাদের তো অবস্থা খুবই খারাপ দেখা যায়। একটা রেজিস্ট্যান্স আছে তাই না, কিন্তু এটাকে আমরা শর্ট করে দিলাম। এখানে যদি এটা ভোল্টেজ 0 হয় স্যার। 0 হয় তো এটা আমাকে বোঝাতে হবে কেন এত বারবার? যদি কোনো শর্ট থাকে, শর্ট লাইন, তাহলে লাইনে তো কোনো রেজিস্ট্যান্সই নাই, তাহলে এর অ্যাক্রসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছো? স্যার রশিদ স্যার কল দিছিল স্যার, একটু স্যারকে কল দিই। হ্যাঁ একটু কথা বলো, না হলে আমি কথা বলছি স্যারের সাথে। স্যার আপনি আমি একটু কথা বলবো, বলেন আমি স্যার। কথা বলবো। জি আচ্ছা আচ্ছা স্যার। আমি কথা বলছি, আচ্ছা আমি কথা বলছি।
রশিদ স্যার, আচ্ছা। আমার ফোনে এবার চার্জ নেই। আচ্ছা, স্যারের সাথে আমি কথা বলছি। স্যার কি নেট ব্যবহার করে? স্যারের ফোনে কি নেট আছে? স্যার থাকার তো কথা স্যার, নেট দিয়ে তো ক্লাস করে। আচ্ছা, দেখি যতটুকু চার্জ আছে স্যারের সাথে কথা হয় নাকি দেখি। ও আল্লাহ, স্যার কি কেটে দিল নাকি? এই স্যারের ফোনে কল যাচ্ছে না কেন? কি সমস্যা? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার। স্যার শুনতেছি। স্যার ওনাকে ফোনে পাওয়া যায় না তো স্যার, কখনো পাওয়া যায় নাই। কিন্তু স্যারের ফোনে তো কল ঢুকছে না, কি ব্যাপার? তোমাদেরকে ফোন দিলে কি হবে? গেছে গেছে এবার। স্যার তো ফোন কেটে দিল, বুঝলে? কি হয়েছে ওনার? স্যার উনি ক্লাস লিংক দিয়ে ক্লাস স্টার্ট করে দিচ্ছে ম্যাম। ক্লাস লিংক দিয়ে বসে আছে? হ্যাঁ, অনেক আগে দিচ্ছে। এই তাহলে তোমরা একটু কথা বলো স্যারকে। স্যারকে একটু নেটে কল দেবো নাকি? নাকি স্যার জানে যে এখন আমার ক্লাস? বড় বিপদ। তোমরা কথা বলছো স্যারের সাথে? স্যারের সাথে বুঝিনি। কমিউনিকেট স্যারের সাথে তো কমিউনিকেট করতে পারছি না। হোয়াটসঅ্যাপে কল দিলে হবে স্যার। হোয়াটসঅ্যাপে তো কল ঢোকে না। প্রবলেম কি? স্যার ওই মিটিং এ ঢুকতেছি স্যার, আমি দেখি স্যার আছে নাকি স্যার। দেখো তো, একটু কথা বলে দেখো তো স্যারের সাথে। স্যার এদিকে বিপদ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু আগাতে থাকি স্যারের সাথে। আমি ফোন দিলাম, স্যার তো ধরছে না ফোন। আচ্ছা, এমনি তোমরা কি অন্য কোনো সময় ক্লাস নিতে পারবা? আমাদের আর কয়েকটা, আর এক দুইটা টপিক বাকি আছে, এটা শেষ করে দিলে তো হয়ে যেত। স্যার বিকেলে নেন স্যার। বিকালে ইয়া ক্লাস আছে, কমিউনিকেশন বিকালে ল্যাব আছে তো, বিকালে কয়টা কমিউনিকেশন থেকে? ল্যাব। বিকাল স্যার 4:30 4:30 থেকে স্যার। 7:30 তো সময় থাকে না, নামাজ পড়ে এসে একদম সময় থাকে না। তোমরা কি মাগরিবের পরে নিবা?
পারবা না তো মাগরিবের পরে? কেন তোমাদের অনেকের হয়তো টিউশনই আছে। এক হয় 9টার পরে একবার নিয়ে পারবা? না তোমাদের সাথে তো রাতে ক্লাসে নিতে পারলাম না, এর আগের সব ব্যাচগুলোকে নিয়ে হয়েছে। তোমাদেরকে মনে হয় 4th সেমিস্টারও নিছি, কিন্তু 7th আমরা সেমিস্টারে রাতে তোমরা কেউ রাতে ক্লাস এই করতে স্যার, পারছো আমরা না। সেমিস্টারে রাতে একটা 9টা পর্যন্ত নিছিলেন ক্লাস স্যার। করছি স্যার। ভার্সিটি থেকে আসছিলাম রাতে 9টার বাসে। সেটাই তো বলছে, কিন্তু তোমরা তো এবার একেবারে খুব শক্ত অবস্থান নিচ্ছ, দেখা যায়। না স্যার, একটা নিছিলেন স্যার। একটা নিছিলাম তো, আরেকটা দেওয়া যায় কিনা দেখো আজকে, না হলে রাতের বেলা একটা নিয়ে নি, শেষ হয়ে যাক। স্যার আরেকটা ক্লাস হলে কি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে? হ্যাঁ শেষ হয়ে যাবে তো, বলছি তো এই টপিকটা একটু বড়, অন্য তাহলে স্যার সবগুলো ছোট। আজকে শেষ করে দেন স্যার। তাহলে আজকে 9টা থেকে নেই তোমাদের জি স্যার। স্যারের তাহলে ক্লাস করো আমার মনে হয়, স্যার যেহেতু নাসর জি বান্দা স্যার, 9টা থেকে নেন স্যার। শুনবে না হয়তো। জি স্যার। ঠিক আছে, স্যারকে তাহলে বলছিলাম সবাইকে স্যার। বলে দিচ্ছি আমি এখান থেকে রাত 9টা থেকে ক্লাস হবে আমাদের, ঠিক আছে? স্যার ইনশাআল্লাহ। জি স্যার। না, ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এটা 1 মিনিট থামো, আমি এটা একটা নিয়ে নিই। আসার সময় দেখি আমাদের ওই